এই লেখাটি পড়ার আগে আমি একটু কথা বলতে চাই। গত বছর বইমেলায় মাঠে দাঁড়িয়ে আড্ডা মারছি, হঠাৎ দেখলাম আমাদের সোনিয়া কাদের সাথে আর একজন ধীর পায়ে আমাদের দিকে এগিয়ে আসছেন। কাছে আসতে দেখি পাশে যে মানুষটি, তার একটি হাত সোনিয়া আবার হাতের মধ্যে, আরেকটি হাতে লাঠি, কে খুব ভর দিয়ে আমাদের কাছে আসলেন। সোনিয়া বা বললেন, আরজু ভাই, এই হচ্ছে রিতা, এইচবি রিতা, যার কথা আপনাকে অনেকবার বলেছি। আমি তখন মিসিসিপিতে, তখন আমি শুনেছিলাম যে লেখালেখির জগতের একজন মানুষ জীবন যুদ্ধ করছেন টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য। ওই দিন শুধু 3টি বাক্য বিনিময় হলো আমার বইমেলাতে। আপনি কেমন আছেন? আপনার শরীরটা কেমন? আপনি ভালো থাকবেন। তার অনেকদিন পরে লাভলু ভাইয়ের সাথে ফোনে কথা হচ্ছিল। আমি কথা প্রসঙ্গে এইচবি রিতার প্রসঙ্গ আসলো। আমি বললাম, যদি আপনার কাছে নাম্বার থাকে আমাকে একটু দিয়ে দিন। আমি এই কথাগুলো বলছি একটি কারণে, সেটা হচ্ছে ওনার জীবনে একটি ঘটনা আমার উপর খুব প্রভাব ফেলেছে। আমি খুব প্রভাবিত হয়েছে একটি কাজ করার জন্য, সেই কথাটাই বলব। একদিন আমার সাথে এইচবি রিতার অনেক কথা হয়। আমি ওনাকে বললাম যে আপনার জীবনের গল্পটা শুনতে চাই। এইচবি রিতা হাসপাতালে গেছেন। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বললেন তার লিভার শেষ হয়ে গেছে, বাঁচতে হলে ট্রান্সপ্লান্ট করতে হবে, প্রতিস্থাপন করতে হবে, তাছাড়া বাঁচার কোনো পথ নেই। পরদিন থেকে এইচবি রিতা লাইফ সাপোর্টে চলে যান। 21 দিন পরে যখন ডাক্তার এবং পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় আগামীকাল এইচবি রিতাকে চলে যেতে হবে, আগামীকাল লাইফ সাপোর্টটা খুঁজে নেওয়া হবে, সন্তান, মা, পরিবারের অন্যরা শেষ বিদায় দেওয়ার জন্য যখন মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, তখন ওই হাসপাতালে একজন মানুষ মারা যায়। মাত্র 28 বছর বয়সের একজন যুবক। তিনি মৃত্যুর আগে তার সমস্ত অর্গানগুলো দান করে গেছিলেন। ভাগ্যক্রমে ওই লিভারটি এইচবি রিতার লিভারের সাথে মিলে যায় অনেকটা। ডাক্তাররা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন, এইচবি রিতার শরীরে ওই ভদ্রলোকের লিভারটি প্রতিস্থাপন করে। তার উপরে 90 দিন হাসপাতালে থেকে এইচবি রিতা ফিরে আসে তার সন্তানদের কাছে, তার মায়ের কাছে। 80 বছর বয়সের মা এখানে বসা আছেন। রিতার মাকে আমি দেখেছি, উনি এসছেন এখানে 80 বছর বয়স। রিতা এখনো লাঠিতে ভর দিয়ে হাঁটেন, কিন্তু রিতা ফিরে এসেছেন তার সন্তানদের কাছে, তার মায়ের কাছে। রিতা লিখছেন, প্রতিনিয়ত লিখছেন, বিশেষ করে তার চাইল্ড সাইকোলজি, প্যারেন্ট সাইকোলজি, অসাধারণ লেখা লিখছেন যে এগুলো নিয়ে। এই ঘটনাটা আমার মধ্যে প্রচন্ড আলোড়ন তোলে। কেন নয়, জীবিত অথবা মৃত যে কোনো সময় তো মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে। আমি কেন নয়? আপনি কেন নন? একদিন সকালে আমার স্ত্রীকে বললাম, সিসিলিয়া, আমি আমার সমস্ত অর্গানগুলো দান করে যেতে চাই। বোধহয় 10 সেকেন্ড সময় নিয়েছে। ও বলল, আমি খুব খুশি হব। আমি গত মাসের 31 তারিখে আমি সিরাকিউস মোটর ভেহিকেল অফিসে যে একটা কাউন্টারে যে বললাম আমি এসেছি আমার শরীর এবং সমস্ত অর্গানগুলো দান করতে।
এই মেয়েটি আমাকে দেখে বললো, কি বললাম, বিস্ময়ে হতবাক। সে ওই অফিসের সবচেয়ে বড় যে বস, তাকে ডেকে নিয়ে আসতে দৌড় দিয়ে। সে এসে আমার সাথে হ্যান্ডশেক করে বলছে, তোমার সাথে আমার একটু বুঝতে হবে যে তুমি কি চাও। আমি বললাম, আমি সবকিছু দান করে যেতে চাই। সে বললো, দেহটা আমরা নিতে পারবো না, দেহটা তোমাকে যে কোনো হাসপাতালে যে কিংবা যে কোনো মেডিকেল কলেজে যে দিতে হবে, আমরা শুধু অর্গানগুলো নিতে চাই, কিংবা নেই। তুমি যদি দিতে চাও আমরা এখনই এনরোল করবো। আমি বললাম, করো। আমি সমস্ত অর্গানগুলো ডোনেট করে আমি সিসিলিয়াকে মেসেজটা পাঠালাম। ও আমাকে উত্তর দিল, এখন আমিও প্রস্তুত অর্গান ডোনেট করার জন্য, একদিন আমাকে নিয়ে যাবে। শুধু বাকি আছে দেহটা, ওটা আমি যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে আমি চাই আমার দেহটা পড়ে শুয়ে থাকুক চিকিৎসা বিজ্ঞানের কোনো টেবিলে, আর প্রজন্মের সন্তানেরা চারপাশ ঘুরে ঘুরে আলোকিত করুক চিকিৎসা বিজ্ঞান। মাটির নিচে পচে কিংবা অগ্নিভস্য হয়ে কোনো লাভ নেই। মানুষের পাশে দাঁড়ানো, জীবিত অথবা মরণের পরে। এই যে মানুষটি দেখছেন, এ আমারও অনেক আগে সমস্ত অর্গান দান করে এসছে। আমি জানতাম না। আমি সেদিন কথা প্রসঙ্গে ওর সাথে যখন কথা হচ্ছে, তখন আমাকে বলল, দাদা আমি করে আসছি। আমি শুধু চাই অন্তত আরেকজন রীতা কিংবা অন্য যে কেউ আমার যে কোনো একটা অর্গান নিয়ে বেঁচে থাকুক, তাহলে আমি বেঁচে থাকব। রীতা, আপনি ভালো থাকুন, আপনার সুস্থ জীবন কামনা করছি। আশা করি একদিন ওই লাঠিটাও আপনি ছেড়ে দিয়ে নিজের পায়ে ভর করে আবার হাঁটবেন আপনি। আমি এইচবি রীতার লেখা পড়ে আমি আজকের পড়া শেষ করছি, কিন্তু এটার পরে কান দিয়ে বৌদি শেষ করলেন। প্রিয় অচিন্ত, তোমার কাছে জানতে চাওয়া হয়নি তোমার হাসি এত সুন্দর কেন। মেঘ কি কখনো জানতে চেয়েছে আকাশের কাছে তার বুকে এত নীল কেন? তুমি তো দেখেছ। বলতে আমার যত সংকোচ, শুধু তাকিয়েই থেকেছি। যা বলার ছিল সব কেমন করে যেন ভুলিয়ে গেল। ওই যে তুমি বলছিলে, কার কথা যেন, কাকে নিয়ে যেন গুজব ছড়ালো তোমার সাথে। চোখ দুটো তখনই আটকে গেল তোমার হাসিতে। তারপর বলতে ভুলেই গেলাম, কি অদ্ভুত। কথার ফাঁকে তুমি হাসলে, আমি স্থির হয়ে গেলাম। তুমি বলতেই থাকলে আমি ধীরে ধীরে আরো কাছে গেলাম। দেখলাম একটা মানুষের বলাতে কত সুখ, কত আনন্দ। একবার মনে হয়েছিল বলে দিই, এই অচিন্ত, তোমার হাসি খুব সুন্দর। জানো তো, আমি খুব গুটিয়ে থাকা মানুষ, বলতে ভীষণ ভয় পাই, চাইতেও। সেই কারণেই কিনা আজকাল বুকে চাপ চাপ অনুভব করি প্রায়শই। কি জানি হৃদয়ে জং ধরেছে কিনা। আচ্ছা অচিন্ত, হৃদয় কারা জাগে হৃদয়। আমি জানি, মন জানে কার লেখা বলতে পারো। তুমি তো বেশ জানো কত কত লেখকদের জীবনী লেখা তোমার মুখস্থ, কথা হতেই গড় গড় করে বলে যাও। আমি শুনি, বেশ ভালো লাগে তোমার কথা শুনতে। সেদিন কেবল দেখছিলাম, কি যেন বলছিলে ধর্ম নিয়ে, কথা বাড়ায়নি।
আসলে সেই মুহূর্তে কেবল তোমাকে দেখছিলাম, শুনতে পাইনি কিছুই। জিজ্ঞেস করতে পারো আমার মাঝে কি এমন আছে, কি আছে তোমার মাঝে? সেটারও সঠিক কোনো জবাব নেই আমার কাছে। তবে দেখছিলাম তোমার শিশু সুলভ মুখের হাসিটুকু। অবুঝ শিশু যেমন স্কুল থেকে ফিরে অনর্গল তার মায়ের কাছে বন্ধুদের গল্প করতে থাকে, আর মা খুব মন দিয়ে তার কথা শুনে তাকিয়ে থাকে সেই হাসি মুখা মুখটার দিকে। সেদিন ঠিক এমনই মায়ের মতো মমতা নিয়ে তোমার কথা শুনছিলাম, তোমাকে দেখছিলাম। তুমি কখনো আমার কাছে কেবলই একটি অবুঝ শিশু, কখনো অভিভাবক, কখনো পণ্ডিত, কখনো বন্ধু, কখনো প্রেমিক হয়ে ওঠো। তোমাকে ঠিক কোথায় রাখি বুঝতে পারি না। আমাদের এই সম্পর্ক পবিত্র, শতভাগ পবিত্র, খাঁটি। এখানে কোনো চাহিদা নেই, আকাঙ্ক্ষা নেই, কোনো অভিযোগ নেই। ভাবছি তোমাকে রোজ একটা করে চিঠি লিখব, বলতে নাড়ার পারা সবকিছু বলবো, তুমি শুনবে তো? আজকের রাতটা খুব সুন্দর, কিন্তু বাইরে ঘুটঘুটে অন্ধকার, তার মাঝে গোলাকার এক ঝকঝকে রূপালী চাঁদ। কবি হলে লিখে ফেলতাম হয়তো, সূর্য অস্ত গেছে, এখনো এক টুকরো আলো উঁকি দিচ্ছে আধারে, পৃথিবীর সন্তানদের জাগাবে বলে একসময় রঙিন গাছ আধারে ঢেকে গেছে উজ্জ্বল চাঁদের জন্য। আমি তো কবি নই, তাই কাব্যিক শব্দালঙ্কারে সাজাতে পারি না সহজ কথাগুলো। অচিন্ত, এই দেখো এত কথা বলে যাচ্ছি অথচ জানতেই চাইনি তুমি কেমন আছো। কেমন আছো অচিন্ত? রাতের খাবার খেয়েছো তো? ঝাল তেল তেলে খাবার আশা করি কিছুটা হলেও মেনু থেকে বাদ দিয়েছ। বাঁচার জন্য খেতে হয়, খাওয়ার জন্য বাঁচতে হয় না। তুমি কি শুনবে আমার কথা? শুনেছি কি কখনো কারো কথা নিজের কাছে নিজেকে সৈরি করা বন্ধ না, বৈরিতা কষ্ট দেয়। আজকের জন্য তবে বিদায় নেই। আজকাল আঙুলের কীটগুলো ভীষণ বিদ্রোহ করে, জানো তো? বয়স হয়েছে। ভালো থেকে অচিন্ত, ঔষধ নিতে ভুলো না যেন। ভুলো মন, বয়স তো তোমার হয়েছে, তাই না? ইতি রিয়া।